আসসালামু আলাইকুম। চলে আসছি হবিগঞ্জের নবীগঞ্জ। এখানে একটি খামারের প্ল্যানিং নিয়ে। এই জায়গাটায় গরুর খামার হবে, ডেইরি খামার। আমি সেই রংপুর থেকে আসছি। আর আমার সফরসঙ্গী হয়েছে আমার ছোট ভাই ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান তোফায়েল। ক্যামেরায় আছে ডলার। তো এইখানে কেমন একটা দুর্গম জায়গায় আমরা ডেইরি খামার একটা করার পরিকল্পনা নিয়েছি। এই জায়গাটাতে কীরকম খামার করা যায় তার একটা লেআউট প্ল্যান, পাশাপাশি এখানকার যে অপরচুনিটি, এই অপরচুনিটিগুলো অ্যানালাইসিস করে এখানে আসলে কোন ধরনের ব্রিড, কোন সাইজের অ্যানিমেল নিয়ে কাজ শুরু করা যায়, সব ধরনের একটা পরিকল্পনা এখানে দিব। আর এইটুকু জায়গা উঠতেই অবস্থা খারাপ। তো এইরকম একটা দুর্গম পরিবেশে ডেইরি খামার আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা যুগোপযোগী, কারণ এই সব এলাকা যেহেতু বাংলাদেশে আছে, কিন্তু সেই জায়গাগুলোতে সঠিক পরিকল্পনার অভাবে ইউজলেস হয়ে আছে। এই জায়গাগুলোকে আমরা সঠিকভাবে নারিশ করতে পারছি না, এবং সেখান থেকে যে বেটার আউটপুট সেটা বের করে আনতে পারছি না। এখানে একটা বিশেষ বিষয় আছে, সেটা হলো যে এই সিলেট হবিগঞ্জের এরিয়াতে ম্যাক্সিমাম লোকজনই দেশের বাইরে থাকে। তো তারা দেশের বাইরে থাকার কারণে এই জায়গাগুলো কিন্তু ইউজলেস হয়েই পড়ে থাকে। অনেকে স্বপ্ন দেখে যে আসলে আমরা খামার করব, কিন্তু এই এবড়ো থেবড়ো জায়গা সঠিক প্ল্যানিং পায় না যে কি করবে, কিভাবে শুরু করবে, এবং সেটাকে একটা পূর্ণ খামারের রূপ দেবে। আমরা সেই রকম একটা প্ল্যানিং এখানে করব, এবং এই ভাইও আসলে দেশের বাইরে থাকেন। এখানে সেই রকম সরাসরি তত্ত্বাবধানের মতো কেউ নেই। তো যেহেতু আমরা এই সেক্টর নিয়ে থাকি, এখানে নানা ধরনের লোক আমাদের সাথে সংস্পর্শে থাকে। তো আমরা যতটুকু ব্যাকআপ সাপোর্ট বলেন, ইনপুট বলেন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ করে দেওয়ার, সেটা আমরা একজন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কিন্তু করেই থাকি। তো এই জায়গাটাতে আমরা একটা খামার করব এই টিলার উপরে। এখানে প্রায় 20 থেকে 30টা গরু হবে। আমরা পুরো খামারি এটা অবজারভেশন করলাম, করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই টিলার উপরে এই যে অবস্থানটাতে, এই জায়গাটুকুতে আমরা একটা খামার তৈরি করব। এবং খামারে আমরা তাকে লেআউট, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সাপ্লিমেন্ট সব অ্যাড করার চেষ্টা করলাম। এক্ষেত্রে এই খামারের মূল চাওয়াটা ছিল, উনি মানে মন থেকে প্ল্যান করছিলেন যে 40 থেকে 50টা গরু দিয়ে উনি শুরু করবেন। সেক্ষেত্রে আমরা তাকে নিরুৎসাহিত করলাম এবং তাকে পরামর্শ প্রদান করলাম যেন উনি একবারেই শুরুতেই এত বড় অ্যাসেটে না যান, শুরুতে বড় ইনভেস্টমেন্টে না যান। কারণ শুরুতে যদি বড় ধরনের ইনভেস্টমেন্ট করা হয়, যদি সেটা ফ্লপ হয়ে যায়, পরবর্তীতে আর এই সেক্টরটার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসে। সেক্ষেত্রে আমরা তাকে 20টা গরু নিয়ে শুরু করার জন্য একটা পুরো খামারের সম্পূর্ণ লেআউট দিলাম, স্ট্রাকচার কিভাবে করবেন, কিভাবে তার খামারটার যে ফিজিওলজিক্যাল যে ডেভেলপমেন্টটা, সব কিছু কিন্তু আমরা তাকে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে তাকে দিচ্ছি, সব কিছু মিলে লেআউট করার জন্য। এবং তাকে আমরা সমস্ত ব্যাকআপটা, খামারটা কিভাবে করবেন, খামারের সারাউন্ডিংস আমরা তাকে প্রবুদ্ধ করলাম এভাবে যে 20টা সে গরু খামার করবে এখানে, এবং এই 20টা গরুর জন্য প্রপারলি নিজেদের মতো মুভমেন্ট করতে পারে, সেই জন্য সারাউন্ডিংসকে আমরা ঘিরাই দেওয়ার ব্যবস্থা করার কথা তাকে পরামর্শ প্রদান করলাম। এবং সব মিলায়ে তাকে 20টা গরুর 50টা গরু থেকে স্টেপ ডাউন করে 20টা গরুতে যেন উনি শুরু করেন, এবং তিনি যদি সাকসেস হন এবং যদি এটাকে পুরোপুরি এস্টাবলিশড হইতে পারেন, নেক্সটে তাকে পরিকল্পনা নিয়ে আরও বড় পরিসরে উনি কাজ করতে পারবেন। সেই জন্য তাকে পুরো মতো পরামর্শ প্রদান করলাম, এবং উনিও শেষমেশ আমাদের পরামর্শ গ্রহণ করলেন। আর আমাদের মনে হয় যে যদি উনি এই 20টা নিয়ে শুরু করেন এবং ডাক্তার তৌহিদুল ইসলামের A to Z সবসময় কানেক্টিংয়ে থাকেন, আমার মনে হয় যে এই বাংলাদেশের মধ্যে একটা আদর্শ খামার হিসেবে এটা বিবেচনা করা যাবে। এবং এনার এই উদ্যোগটা দেখে আরও যেন আশপাশ খামারি তো অবশ্যই, কিন্তু বাংলাদেশে যারা আমরা সমতল জায়গাতেও খামার করে সাকসেস হতে পারতেছি না, সেখানে এই যে টিলা একটা পাহাড় মাটি থেকে প্রায় 70 ফিট 80 ফিট দূরে একটা খামার করেও যে যদি সাকসেস হওয়া যায়, তাকে দেখে আরও আমাদের বেকার যে অনেক লোক আছে বা অনেক উদ্যোক্তা আছেন, তারা এগিয়ে আসতে পারবেন। এবং
ভালো খামার করে নিজেদের লাইফকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমি আশা করি। আমাদের হচ্ছে এইখানে যে লেআউট আমরা দিলাম, এই লেআউটের ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার সাহেব এটা, হ্যাঁ, নাম কি? ফার্সুমিয়া। ফারসুমিয়া। আচ্ছা, এই এলাকায় গরুর খামার কেমন? গরুর খামার খুব একটা বেশি না স্যার, অল্প। অল্প? জি। গরুর খামার কি করলে মানুষ কি খারাপ চোখে দেখে? না, আসলে সবাই তো মানে গরুর খামার দিয়ে পারে না, কুলাই তো কুলাইতে পারে না, কিন্তু এমনি কি মনে করে যে যারা গরুর খামার করে এরা গরিব? হয় এরকম। এলাকার লোক এরকম কনসেপ্ট, হ্যাঁ, এরা গরু করে এরা গরিব, জি। বিদেশে গেলে এরা ধনী, তাই তো? তো এখন ধনী মানুষ গরিব হতে চাচ্ছে, জি। এটা তাই হলো না? না, যে বিদেশে আছে সে এখন খামার করতে যাচ্ছে, তেমন সে গরিব হতে যাচ্ছে। জি। মানে এখানকার উনি তো একটা প্ল্যানিং করতেছে। প্ল্যানিং, কিন্তু এখানকার একটা ধারণা যে হচ্ছে যারা গরু নিয়ে লাড়াচাড়া করে তারা হয়তো হাই লেভেলের না। তো আমরা এই ধারণাটাকেও চেঞ্জ করতে চাই। এই এলাকায় তো যারা ইয়াং ছেলেপেলে সবাই তো বিদেশ যায়, জি। এরা কি কেউ খামার করতে চায়? না, ওরা তো অনেকের মাথায় অনেক চিন্তা ভাবনা নিয়ে যায়, অনেকে অনেক সাকসেস হয়, অনেকে আবার অনেকে আবার সাকসেস হয় না। সাকসেস হয় না। তো আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে আজকে যে তোমাকে এই প্ল্যানিংটা বুঝাইলাম, জি। এই যাবৎকালে অনেক তো গরুর খামার করছো তুমি, জি। গরু খামার করছো, কিন্তু এইরকম স্ট্রাকচারে গরু খামার করছো? জি না, আজকে এই প্রথম? জি। আচ্ছা, এখানে কি খুব বেশি খরচের কথা বলছি আমি? না না, আপনি যে হ্যাঁ, যে একটা আলটিমেটাম দেখাচ্ছেন, এত খরচ হবে না, এত মানে খরচ হবে না অল্প খরচের ভিতরে কাজটা হয়ে যাবে, কাজটাও সুন্দর এবং হবে, আধুনিক খামার হবে, আধুনিক খামার হবে, নতুন ডিজাইনের খামার হবে। তো এই জিনিসগুলো, যেমন আমি এখানে লেআউট তোমাকে দিছি, জি। কিন্তু লেআউট কি আমি তোমাকে কি বলছি, তুমি স্বাধীন, স্বাধীন। তোমার মতো করে তুমি করবা। জি। সেই জায়গাগুলো কিন্তু আমি দেখাই দিছি। এটা বাঁশ দিয়ে করতে চাইলে বাঁশ দিয়ে করো, জি। যদি কাঠ দিয়ে মন চায় কাঠ দিয়ে করো, কিন্তু প্ল্যানটা যেন ওইরকম হয়, প্ল্যানটা সেম সেম হতে যেন হবে। হয়, এইটুকু হলেই যথেষ্ট। আর ইনশাআল্লাহ। মাটি দিয়ে যদি কেউ খামার করে মাটি দিয়েই করুক, সমস্যা নেই। কিন্তু ইনশাআল্লাহ। একবারে এই যে এত সুন্দর স্ট্রাকচার, গরু নাই, লাভ কি হলো? গরু থাকতে হবে তো। গরু থাকতে হবে। অবশ্যই। তো সে থেকে তোমরাও তো এখন ইয়াং জেনারেশন, এই জায়গাটায় অনেকেই খামার করে, খামার করে করে আবার লস করতেছে, হ্যাঁ? কেউ লাভ করতেছে। লাভ করতেছে কেউ। তা আমরা যেন এই জায়গাটায় উনি যেন সাকসেস হতে পারেন, উনি সাকসেস হলে তাহলে এলাকার লোকজন উদ্বুদ্ধ হবে। অদ্ভুত। আর আর এরকম টিলার উপরে কি কোন খামার আছে? টিলার উপরে আছে, এই জায়গায়? এই জায়গায় না, ওইদিকে আছে, আমাদের এইদিকে আছে, এই সাইডে নাই? এই সাইডে খুব নাই, নাই, কম। সব নিচে? সব নিচে। নিচে জি। টিলার উপরে এটা এই এলাকার মধ্যে নতুন একটা এই খামার প্রথম হচ্ছে, এই প্রথম হচ্ছে। প্রথম তো এটা খামারে। আমরা দেখি কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আপনার সাথেই থাকুন। আর যারা এরকম প্ল্যানিং করছেন, বিদেশে বসে মনে মনে স্বপ্ন দেখছেন কিন্তু আসলে কোনো কুল কিনারা পাচ্ছেন না, আপনি সঠিক একজন দক্ষ ভেটেরিনারিয়ান বা একজন কনসালটেন্ট যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন, হতে পারে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হতে পারে একজন বড় খামারি, যেন আসলে দিক নির্দেশনাটা একদম আপনার যে থিঙ্কিং তার সাথে যায়, এইরকম একটা লোকের মারফতে আপনি যদি একটা খামার প্ল্যানিং করেন এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করেন, আশা করি বাংলাদেশের যে প্রান্তই হোক না কেন এটাকে সফল হওয়া সম্ভব। আপনারা ইউটিউবে রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখেছেন যে অনেকে 4 তলার উপর গরু উঠাইছে। তো 4 তলার উপরে যদি গরু উঠায় তাহলে টিলার উপরে কেন নয়? অবশ্যই। এটা একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা আমি নিলাম। সাথে মারুফ না ফার্সু ভাই। ফারসু এই চ্যালেঞ্জের সাথে আছে, তৌফিকুর রহমান তোফায়েল আছে সাথে। হ্যাঁ, আমরা এই চ্যালেঞ্জটাকে নিয়ে সামনে আগাতে চাই। একটা বিষয় হলো আমাদের এরিয়া থেকে এখানকার এরিয়ার মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। আমাদের এরিয়ায় দুধের রেট যেমন, এখানে দুধের রেট কত ফারসু? এখানে দুধের রেট এমনি যারা দুধ কত টাকা লিটার? 120 টাকা না 30 টাকা? 120 টাকা লিটার। আর আমাদের ওখানে 38 টাকা লিটার। 38 টাকা লিটারে খামারি জীবিত আছে, সংসার চালায়। আর এখানে 120 টাকা লিটার। এখানে শুধু সংসার না, 4-5টা সংসার চালাতে পারে, অবশ্যই। ঠিক আছে, একটা গরুর খামার করে। আসলে খামার তো নাই স্যার, খুব কম, তো এর খুব কম, জন্য ভোক্তা বেশি। মানে ভোক্তা আছে কিন্তু খামার নাই, দুধের চাহিদা বেশি কিন্তু খামার নাই। তো এইখানে অপরচুনিটিগুলো যেগুলো আমি বলি, যেমন এটা একটা গ্রেট অপরচুনিটি। রেট, প্রোডাক্ট আমি তৈরি করলাম, রেট পাইলাম না, তাহলে কিন্তু লাভ হয় না। এই এলাকার মধ্যে যাদের অনেক জমি আছে, আমি অনেক জমি দেখছি, সবারই অনেক জমি, কিন্তু জমি ইউজলেস, কোনোটা ধান আবাদ করছে, কোনোটা করে নাই, এমনি পড়ে আছে। এই জায়গাটায় কিন্তু পানি যেহেতু ওঠে না, এখানে ঘাসের একটা বিশাল সম্ভাবনা আছে, সরাসরি ঘাস, এবং এখানে ভুট্টা ব্যাপকভাবে
আবাদ হয়, ভুট্টাটাকে সাইলেজ করে আমরা রাখতে পারি, এটা একটা গ্রেট অপরচুনিটি। যেগুলো এলোমেলোভাবে জায়গাগুলো পড়ে আছে, যাদের কোনো উৎপাদন আশা করছেন না, কিন্তু তারা কিন্তু এখানে ঘাসের একটা রেভুলেশন তৈরি করে দিতে পারেন। এবং এই জায়গার থেকে ঘাসের যে পুষ্টি, সেই পুষ্টির পুরো জিনিসটাই কিন্তু এই ঘাস থেকে আনা সম্ভব। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, এনার অনেকগুলো জমি আছে যেখান থেকে প্রচুর পরিমাণে ধান হয়, এবং খড়, উনি বলছে খড়ের কোনো অভাব নেই তার। খড়টাকে ইউজলেসভাবে যেন তেনভাবে নষ্ট করছেন। এই খড়েও কিন্তু ব্যাপক এখানে সাপ্লাই আছে, এবং যেটা একটা খাবারের একটা উৎস। এখানে প্রচুর বাঁশ বাগান আমি দেখতে পাইছি, যে বাঁশ, এটা তো তোমরা বাঁশ প্রাকৃতিকভাবে হয় না, বাঁশ আবাদ করো, আবাদ করি আমরা। আবাদও করা হয়। বাঁশ যে একটা ঘাস, এটা কি জানো? এটা জানতাম স্যার, মানে আগেও জানতাম, আপনার কাছ থেকে আজকে আর একটু বেশি জানা যে বাঁশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা ঘাস। জি, তাহলে এটাকে আমরা খাওয়াই না। এটাই আমি সবথেকে আজকে বেশি শুনলাম, মানে জানতে পারলাম। পৃথিবীর হচ্ছে সবথেকে লম্বা ঘাস, এটা আমরা খাওয়াই না। এখানে কিন্তু এই অ্যাসেটটাও আছে। আর যদি বাঁশগুলো, যে বাঁশের ঝাড়গুলো আছে, সেখান থেকে যে পাতাগুলো আছে, আপনার স্কারসিটি যখন, খাবারের যখন ঘাটতি, এই সময়টাতে যদি আপনি এটা ইউটিলাইজ করতে চান, আপনি করতে পারবেন। তো সিলেটের মতো এই জায়গায় ডেইরির একটা ব্যাপক সম্ভাবনা আমি দেখি। একটা হচ্ছে ডেইরির সম্ভাবনা, পাশাপাশি কিন্তু বিফ ফ্যাটেনিংয়েরও সম্ভাবনা দেখি। বিফ ফ্যাটেনিং মানে আপনার এখানে বড় বড় গরু কিন্তু যায় কোরবানির সময়, কারণ সবাই দেশের বাইরে থাকে, এটা একটা ব্যাপক চাহিদা আছে। সেটারও কিন্তু এখানে একটা খামার করার সুযোগ আছে। আমরা যদি খামারের রোগ জীবাণুর কথা বলি, রোগ জীবাণু কিন্তু অনেক কম হবে এই অঞ্চলে খামার করলে, কারণ আপনি টিলার উপরে একদম এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশ কিন্তু আমরা আমাদের এই প্লেন ল্যান্ডে আমরা দিতে পারি না। এখানে মানুষের জনবসতি কম, এই জায়গাটা কিন্তু গরুর জন্য অনেক ভালো একটা আবাস হতে পারে। তো এই ডেইরি খামারি ফার্মিংয়ের জন্য বা ক্যাটেল ফার্মিংয়ের জন্য আমি মনে করি এই জায়গাগুলো খুবই পারফেক্ট। এবং এটার জন্য যেসব যারা দেশের বাইরে আছেন, বিভিন্ন ধরনের প্ল্যানিং করতেছেন, এবং তাদের অনেকগুলো জমি ইউজলেস পড়ে আছে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব তাদেরকে সঠিক একটা পরামর্শ দিয়ে, যে আপনার যে স্বপ্নটা আছে, লালিত স্বপ্নটা আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য। এই কামনায় আজকে এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি হবিগঞ্জ থেকে। এবং এটার কি আপডেট হয় পরবর্তীতে টাইম টু টাইম আপনাদেরকে আপডেট জানাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।